কেউ এ বাড়িতে পা রাখার সাথে সাথে বুঝে ফেলবে এখানে পলি বেগম সর্বেসর্বা। তিনি যেন সাক্ষাৎ বাঘিনী, এত দাপট আধিপত্য তার। এসা গহনা আনতে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে কয়েক পায়ে এগিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর বুকের ভিতরটা এমনভাবে ধুকপুক করছে যেন হৃদয় যন্ত্রটা বিকল হয়ে গেছে। ফুয়াদ নিজে গিয়ে আনতে পারে না গহনা, ওকে কেন পাঠাচ্ছে? এ বাড়িতে অন্য সবার মতো সেও তো মায়ের প্রতি অনুগত। তার সকল আদেশ নিষেধ মেনে চলার ক্ষমতা আছে। তাহলে পলি বেগমের কাছে গহনা থাকা নিয়ে সে এমন প্রতিক্রিয়া কেন করলো? এসব হেয়ালির মানে বুঝতে পারছে না এসা। দাঁড়িয়ে আছো কেন এভাবে? কতক্ষণ ধরে যেতে বলছি তোমাকে? আবার গিয়ে বলো না যে আমি গহনা চেয়ে পাঠিয়েছি। এসব মেয়েদের ব্যাপার, আমাকে জড়িও না। তোমার গহনা তোমার কাছে থাকা উচিত, সেজন্য আনবে। পেছন থেকে ডেকে বলল ফুয়াদ। এসা এই কথার কোনো প্রত্যুত্তর না করে পলি বেগমের রুমের দিকে হাঁটা শুরু করলো। এই মুহূর্তে ওর মনে হচ্ছে ফুয়াদের জন্য অন্য কোনো পছন্দ আছে। সে বোধহয় ওকে দিয়ে এসব কাণ্ড করিয়ে পলি বেগমের হাতে ওর প্রাণটা নাশ করাতে চাচ্ছে। তাহলে তার রাস্তা পরিষ্কার হবে। পলি বেগম খাটের উপর বসে আছেন, তার চোখে ভারী চশমা, হাতে প্রতিদিনের হিসেবের ডায়েরি। সেটির দিকে তাকিয়ে থেকে এশাকে জিজ্ঞাসা করলো, কিছু বলবে? ওর এই মুহূর্তে মনে হচ্ছে তার কাছে গহনা চাওয়ার চেয়ে মরে যাওয়া সহজ ব্যাপার। তীব্র সংকোচ ভয় ভয় মুখে এসা বলল, মা, আমি শাড়ির সঙ্গে একটু গহনা পরতে চাইছিলাম। পলি বেগম এবার ভালো করে চোখ তুলে তাকালেন এশার দিকে। প্রথমে ওর পরনে সাদা চকচকে জামদানিটা নজরে পড়ল। এই শাড়ি তো ওকে বিয়েতে দেয়নি। শাড়ি কোথায় পেয়েছো? বউকে শাড়ি দেওয়ার জন্য কি এবারে ছেলেরা মায়ের থেকে অনুমতি নেয়? তা না হলে পলি বেগম এভাবে জিজ্ঞাসা করছে কেন? আপনার ছেলে এনেছে। বাহ, বেশ সুন্দর দামি শাড়ি তো। বাসায় কি এভাবে দামি শাড়ির সঙ্গে গহনা পরতে? এশার মুখটা ছোট হয়ে গেল। পলি বেগম ওকে কৌশলে অপমান করছে। ও সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলো, না, বিয়ের আগে আমি তেমন শাড়ি পরতাম না। বিয়ের পর দামি শাড়ি পেয়েছো, আবার এত রাতে আমার কাছে গহনা চাইতে এসেছো? এসা কিছু বলল না। ওর প্রবল আত্মসম্মান টানাপোড়েনে জীবন নড়ে বড়ে হয়ে গেছে, কিন্তু এক্কেবারে ধুয়ে মুছে যায়নি। অপমানে ওর কদে ফেলতে ইচ্ছে করছে। মানুষ যত পায় তত চায়, বিড়বিড় করে বললেন পলি বেগম। এরপর বিরক্ত মেজাজে খাট থেকে নেমে নিজের রুমে দক্ষিণ কোণে বেশ যত্নে রাখা লোহার ভারী সিন্দুকটা খুললেন। এই সিন্দুকে খানা থেকে নানান আমলের নানান স্মৃতি হিসাবে এটি তিনি রেখে দিয়েছেন। পলি বেগম সিন্দুক থেকে সব সময় পরার মতো সাধারণ কিছু গহনা বের করে এশার হাতে দিল। ফুয়াদ তো ওকে ওর সমস্ত গহনা নেওয়ার জন্য পাঠিয়েছে। এই মুহূর্তে সেটা বলার কথা ভাবতেও এশার কলিজা কাঁপছে। ও পারবে না বলতে, তাতে কি ফুয়াদ ওকে খুন করে ফেলবে? করুক। এশা থমথমে মুখ রুমে গেল। ফুয়াদ ওকে আর ঘাটালো না। ওর দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এরপর ওকে কাছে টেনে নিল। এশা নিজের সর্বস্ব উজাড় করে দিল, কিন্তু ফুয়াদের স্পর্শে কোনো প্রেম খুঁজে পেল না। এ যেন কেবল শারীরিক চাহিদা। দুদিনের পরিচয় প্রেম খোঁজা নিজের বোকামি কিনা বুঝতেই পারল না। তবে এইটুকু পরিষ্কারভাবে বুঝতে পারছে, ওর সঙ্গে পাশের বালিশের মানুষটার মতো দূরত্ব এক পৃথিবী। পলি বেগম ছিলেন ধনী বাপের একমাত্র মেয়ে। তার আর কোনো ভাই বোন নেই। মনসুর উদ্দিনের ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন তার চেয়েও ধনী পরিবার। কিন্তু পলি বেগমের আচার ব্যবহারের কারণে সেই সংসার টিকল না। আশেপাশে সকলের উপর আধিপত্য বিস্তার করা, কর্তৃত্ব ফলানোর অদ্ভুত নেশায় মত্ত তিনি। পলি বেগমের প্রথম সংসার ভাঙার পর মনসুর উদ্দিন সিদ্ধান্ত নিলেন যে তার একমাত্র মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাবেন না। বৃদ্ধ বয়সে একাকিত্বর কথা চিন্তা করে তিনি মেয়ের দ্বিতীয় বিয়ের জন্য যে পাত্র খুঁজলেন সে ঘর জামাই থাকতে রাজি। কোনো ধনী পরিবারের সুপাত্র এই প্রস্তাবে রাজি হলো না। মধ্যবিত্ত পরিবারের অনেক ছেলে অর্থ সম্পদের লোভে পড়ে রাজি হলো। তাদের মধ্যে শফিক আহমেদ মনসুর উদ্দিন পছন্দ করলেন। অর্থবিত্ত কম থাকলেও শিক্ষিত রুচিশীল মার্জিত তিনি এমন পাত্র খুঁজছিলেন। ফুয়াদের বাবা শফিক আহমেদ তেমন কোনো আধিপত্য নেই এই সংসারে। এমনকি নিজের মা বোনকে এ বাড়িতে দুবেলা খাওয়ানোর জন্য পলি বেগমের অনুমতি দরকার হয়। মনসুর উদ্দিন গত হয়েছেন, তার সমস্ত সম্পত্তি পলি বেগম পেয়েছে। এই পাঁচতলা আভিজাত্য বাড়ি, বিশাল ফ্যামিলি বিজনেস, সব কিছু তো পলি বেগমের নামে। এই কারণে তিনি এই সংসারের সর্বেসর্বা। তার কথা সকলকে মেনে চলতে হবে। পলি বেগম সবচেয়ে বেশি আনন্দ পান মানুষের ওপর কর্তৃত্ব ফলিয়ে, এবং বছরের পর বছর তিনি সেটাই করেছেন। আর প্রায় আফসোস হয়, ইস, যদি তিনি মুঘল সাম্রাজ্যের নূরজাহান হতেন, আরও কত ক্ষমতা থাকতো তার। বাইরে সবে ভোরের আলো ফুটেছে। এসা চোখ খুলে দেখতে পেল ফুয়াদ পাশে নেই। এত সকালে সে কোথায় যায় কে জানে। পলি বেগম ঘুম থেকে উঠতে শম্পা চা নিয়ে হাজির। চায়ে চিনি বেশি হয়েছে। পলি বেগম বিরক্ত হয়ে তাকিয়ে বললেন, তোমার বাপের মাথা বানাইছো? এত চিনি দিয়েছে কেন? শম্পা দ্রুত আর এক কাপ চা নিয়ে আসে। এদিকে অর্পি কাঁদছে।
তার কান্না থামানোর চেয়ে পলি বেগমের জন্য নতুন করে চা বানানো গুরুত্বপূর্ণ। পলি বেগম চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তুমি আর মারুফা আগামী 1 সপ্তাহে বাসায় কোনো কাজ করবে না। তাহলে কাজ কে করবে? এসাই করবে। মেয়েটার হাবভাব আমার ভালো লাগছে না। বিয়ের আগে তো ভালোই দেখছিলাম। শম্পা মনে মনে খুশি হলো আগামী 1 সপ্তাহ শান্তিতে কাটাবে। বাসায় মানুষ 11 জন। একা একা সকালের নাস্তা বানাতে এসার শ্বাস গরম হয়ে গেল। নাস্তা বানানোর পর পলি বেগম ওকে ডেকে দুপুরের রান্নার তালিকা ধরিয়ে দিল। এত কাজ একা এসা কখনো করেনি। এত মানুষের রান্না। মারুফা আর শম্পা কেন কাজ করছে না এই প্রশ্ন করার দুঃসাহস ওর নাই। এসা রান্নাঘরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও কোনটা যে আগে শুরু করবে বুঝতে পারছে না। এখন থেকে কি বাসার সব কাজ ওর একা করতে হবে? ফুয়াদ বাসায় এসে দেখলো এসা রান্নাঘরে সমস্ত কাজ করছে। ওকে গিয়ে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, তুমি একা কেন? বড় ভাবি মেজো ভাবি? জানি না। জানো না মানে? তুমি একা কাজ করছো কেন? তুমি কি একা খাবে? ফুয়াদ আজ আবার ওকে বেকায়দায় ফেলতে চাচ্ছে। এসা জোরালো করে বলল, সমস্যা নেই, আমি পারবো। আমার সমস্যা আছে, মাকে গিয়ে বলো তুমি একা এত কাজ করতে পারবে না। পারবো আমি? তুমি নাকি অনার্সে পড়াশোনা করবে, অনার্স শেষ করবে। তুমি যদি এভাবে মুখ বুজে সব কাজ একা করো তাহলে কিন্তু তোমার উপরে চাপিয়ে দিবে। পড়াশোনার জন্য কোনো সময় পাবে না। এই বলে ফুয়াদ চলে গেল। এসে অনেকক্ষণ যাবৎ ব্যাপারটা ভেবে পলি বেগমের কাছে গিয়ে বলল, মা, এত কাজ আমি একা করতে পারছি না, ভাবিদেরকে বলুন আমাকে সহযোগিতা করতে। পলি বেগম চোখ বের করে তাকিয়ে বললেন এশার দিকে। তার ভুরুজোড়া কুঁচকে আছে। এশার সাহস দেখে পলি বেগম চূড়ান্ত অবাক হলো। মারুফা আর শম্পা তো আজ পর্যন্ত এ ধরনের কথা বলার সাহস করেনি। তিনি যা বলেছেন অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। আর এই মেয়ে কাল এসে আজই। রাগে পলি বেগমের মাথাটা ঝিমঝিম করে উঠল। তবুও তিনি ঠান্ডা মেজাজে বলার চেষ্টা করলেন, তোমাকে যেটা বলেছি সেটা করো। এত কথা বলো কেন তুমি? এশা নিচু গলায় বলল, এত রান্না একা করতে হবে তো বিকেল হয়ে যাবে। এবার পলি বেগমের গলায় ক্রোধ প্রকাশ করলো। তুমি একাই দুপুরের মধ্যে সব রান্না শেষ করবে এবং আজ থেকে প্রতিদিন তুমি একাই রান্না করবে। এশা কোনো উত্তর দিল না। পলি বেগমের মুখে মুখে তর্ক করার সাহস ওর নেই। এ বাড়িতে যদি আমার কথা মেনে চলতে না পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। তোমার অবশ্য বাপের বাড়িও নেই। এশার চোখ ছলছল করছে। এই মুহূর্তে ওর মনে হচ্ছে এর চেয়ে যদি গরিব পরিবারের অল্প শিক্ষিত কাউকে বিয়ে করতো তাও একটু শান্তিতে থাকতো পারত। এত প্রাচুর্য অভিজাত্য দিয়ে কি হবে? এখানে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলানো যায় না? এসা আর কথা না বেরিয়ে বাড়ির ওখান থেকে চলে আসলো। এরপর রান্নাবান্না একাই করতে লাগলো। কিন্তু ওর এত দুঃখ হচ্ছে চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াতে লাগলো। ফুয়াদ নিজের রুমে কম্পিউটারের সামনে বসে আছে। নামি দামি একটা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পরে ওকে ফ্যামিলি ব্যবসা দেখতে হয়েছে। সুইডেনের স্কলারশিপটা পেয়েও যেতে পারলো না শুধু পলি বেগমের জন্য। ওর সাথে বন্ধুবান্ধবদের নিজের মতো পছন্দের মতো বিয়ে করে দেশ বিদেশে ঝকঝক জীবন কাটাচ্ছে। আর ও আটকে রয়েছে কী এক বিচ্ছিরি আটপৌরে জীবনে, যে জীবন ও কখনো চাইনি। এই ব্যবসা, এই পরিবার, কোনো কিছুর প্রতি আগ্রহ খুঁজে পায় না ফুয়াদ। এসব মেয়েটা দেখতে সুন্দর, মাঝে মাঝে ভালো লাগে, কীরকম মিনমিন স্বভাবের, চারকুলে কেউ নাই বলে হয়তো কোনো কিছুর প্রতিবাদ করার সাহস করে না। এমন মেয়ে জীবনসঙ্গিনী হিসেবে কখনো কল্পনা করেনি। পলি বেগম চেয়েছেন ফুয়াদের মধ্যে এই মেধাটা তাদের ব্যবসার কাজে লাগাক। তার 3 ছেলে মিলে ব্যবসার হাল ধরলে ব্যবসা আরও এগিয়ে যাবে। বড় 2 ছেলে ব্যবসায় মনোযোগের হলে ফুয়াদ গত সপ্তাহে 4 লাখ টাকার লোকসান করেছে। শফিক আহমেদ বাজারের সামনে দাঁড়িয়ে ফুয়াদকে ডেকে বলল, এদিকে আসো তো একটু। ব্যবসা সংক্রান্ত আলাপ ছাড়া শফিক আহমেদ অন্য কোনো বিষয়ে নাক গলান না। ফুয়াদ যে লোকসান করেছে নিশ্চয় তার জবাবদিহি করতে হবে। দেখো, তোমার মা যখন চেয়েছে তুমি এই ব্যবসায় থাকো তখন তোমাকে থাকতে হবে, কিন্তু এ ব্যাপারে তোমার ভিতর কোনো গুরুত্ব দেখছি না। 4 লাখ টাকা লস হলো কিভাবে? তুমি কি ইচ্ছে করে করেছো এসব? ফুয়াদ গাছাড়াভাবে বলল, ব্যবসায় লাভ লস দুটোই হয়, ইচ্ছে করে করবো কেন? তোমার মা জানলে কি হবে সেটা বুঝতে পেরেছো? কি হবে? কি হওয়ার বাকি আছে? যাও গিয়ে জানাও। ঘর জামাইয়ের সব কিছু হিসাব বউদের কাছে দিতে হয়। শফিক আহমেদের চোখ লাল করে ছেলের দিকে তাকালো। ফুয়াদ সেসবের তোয়াক্কা না করে ওখান থেকে উঠে গেল। বিরক্ত মেজাজে রুমে এসে দেখলো এসে সদ্য গোসল সেরে বেরোচ্ছে। ওর রান্নাবান্না শেষ হয়েছে একটু আগে। ওর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো খুলে হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত শুকানোর চেষ্টা করছে। টেবিলে খাবার বেড়ে দিতে হবে, এই কাজ ওর ঘাড়ে পড়েছে। এশাকে দেখতে স্নিগ্ধ লাগছে ভীষণ। সকালে শিশির ভেজা ফুল দেখতে যে রকম স্নিগ্ধ লাগে, ফুয়াদ ওকে পিছন থেকে সাপের মতো পেঁচিয়ে ধরল। ওর চুলগুলো শ্যাম্পু করেছে বোধহয়, খুব সুন্দর ঘ্রাণ আসছে। এত দেরি হলো কেন? রান্না কি একা একা করেছো? এসা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। ফুয়াদের মেজাজ চট করে গরম হয়ে গেল। এশাকে নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে বলল, কেন, তোমাকে কি বলেছিলাম? মাকে বলেছিলাম কিন্তু। কিন্তু কি? কিভাবে বলেছো? মিনমিন করে।
এই বলে ফুয়াদ হঠাৎ করে এশার গালে চড় মেরে বসলো। ও গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ফুয়াদ ওর গায়ে হাত তুলবে এটাও ধারণার বাইরে ছিল। এই কদিন হলো বিয়ে হয়েছে, সদ্য বিবাহিত বউয়ের গায়ে এভাবে হাত তুলেও ফুয়াদের ভিতরে কোনো অনুশোচনা দেখা গেল না। রাগের মাথা মেরেছে, কিন্তু ভুল হয়েছে এ ধরনের কিছু বলে দুঃখ প্রকাশও করলো না। এশা খাটের উপর বিমর্ষ মুখে বসে আছে। ফুয়াদ সুটবুট পরে তৈরি হয়ে এশাকে বলল, তুমি 2 দিনের মধ্যে বাড়ি ফিরবো না, আমাকে ফোনেও পাওয়া যাবে না। এশা কোনো প্রত্যুত্তর করলো না। ফুয়াদ বেরিয়ে গেল। এশার জীবন আগের থেকে এলোমেলো ছিল, কিন্তু এখন একটু বেশি এলোমেলো মনে হচ্ছে। এই কয়েকদিনে এই বাড়ি থেকে এত হাঁপিয়ে গেছে যে এক্ষুনি এখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। রাতের এশার মেজো মামা ফোন দিয়ে বলল, মিনারা বেগম সিঁড়ি থেকে পড়েই মাথায় আঘাত পেয়েছে, তুই এক্ষুনি আয়। এশার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ও ফোন রেখে পলি বেগমের কাছে ছুটে গেল। অস্থির স্বরে বলল, মাকে দেখতে আমি এক্ষুনি হাসপাতালে যাব। এশার তীব্র অস্থিরতার বিপরীতে পলি বেগম ভীষণ গুরুত্বহীনভাবে বলল, সকালে যেও, এখন রাত হয়েছে, তাছাড়া ফুয়োতেও বাসায় নেই। এটা তো ঘরের সমস্ত কাজ করা কিংবা গহনার ব্যাপার নয় যে এসব মুখ বুঝে মেনে নেবে। ও বলল, ড্রাইভার আছে তো, তাকে বলুন না আমাকে একটু হাসপাতালে দিয়ে নামিয়ে দিতে। পলি বেগম চাইলেন এটা করতে পারেন, কিন্তু তিনি করবেন না। এই মেয়ের কয়েকটা ব্যাপার নিয়ে তার মেজাজ খারাপ আছে। আজকে এটা ওর শাস্তি। বললাম তো সকালে যেও। এসা ধরে আসা গলায় বলল, আমার মা হাসপাতালে ভর্তি, মাথায় খুব আঘাত পেয়েছে, সকাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তো তুমি কি করতে চাও? আমার অনুমতি ছাড়াই যেতে চাও? পলি বেগম ভেবেছিল এসা অন্য অন্য দিনের মতো দমে যাবে, কিন্তু ও আবার বলল, আপনি অনুমতি দেন, আমি একাই যাব। বাড়ির বউ রাতে একা বের হতে চাচ্ছ? তুমি এত সাহস পাও কোথা থেকে বলো তো? এশার এই মুহূর্তে কোনো কিছুকে পরোয়া করতে ইচ্ছে করছে না। ও ধৈর্য হারিয়ে ফেলল। আপনি অনুমতি না দিলেও আমি আপনার অনুমতি ছাড়াই যাব। তুমি আমার অনুমতি ছাড়া এ বাড়ির বাইরে পাপ ফেলে তো পারলে? পলি বেগম হতভম্ব করে এশা থেকে বেরিয়ে এলো। এর জন্য কি হতে পারে সে ভয় এই মুহূর্তে পাচ্ছে না। এশা রিক্সা নিল। মেজমামা আবার ফোন করেছে। ওর বুকের ভিতরের মধ্যে ধরপড় শুরু উঠল। কোনো ফোন ধরার সাহস হলো না। কোনো খারাপ খবর নয় তো? ফোনটা রিং হয়ে কেটে গেল। ফুয়াদ কোথায় গেছে 2 দিনের জন্য? এই মানুষটা ওকে পছন্দ করে না, ভালোবাসে না। তা দিনের আলোর মতো পরিষ্কার, তার মনের নাগালও পাওয়া সম্ভব না। এই দুঃখটা ও নাড়া দিল হঠাৎ। এসা বারবার চোখ মুছতে লাগলো। রিস্কা জ্যামে আটকা পড়েছে। এসার অস্থিরতা বাড়ে। হঠাৎ অস্থির দৃষ্টি আটকে যায় একটা নীল রঙের বাইকের দিকে, যেটাতে ফুয়াদ বসে আছে। তার পিছনে বসে আছে অন্তত খোলা মেলা পোশাকের একটি মেয়ে। মিনারা বেগমের মাথায় কয়েকটা সেলাই লেগেছে আর এখনও হুঁশ ফেরে নেই। এসা তার পাশে বসে নিঃশব্দে কাঁদছে। এই কান্না কেবল মিনারা বেগমের আহত হয়েছে এই সুখে নয়। ফুয়াদ এত সহজে ওর গায়ে হাত তুলতে পারলেও ওর প্রতি ফুয়াদের তেমন টান নেই। সে নিজের মর্জি মতো যা খুশি করে, শুধু শরীরের টানে মাঝে মাঝে ওকে কাছে টেনে নেয়। এশার এগুলো মেনে নিয়েছে, মেনে না নেওয়া ছাড়া উপায় নেই। কিন্তু যতই যা হোক, ফুয়াদ তো এই যুগে শিক্ষিত ছেলে। সে কীভাবে অকারণে বউয়ের গায়ে হাত তোলার মতো বর্বর আচরণ করতে পারে? শুধু গায়ে হাত তোলার দুঃখ তো নয়, ফুয়াদ 2 দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে একটা মেয়েকে নিয়ে বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর কোনো স্ত্রী এই দৃশ্য সহ্য করতে পারে না, কিন্তু ওর মতো হতভাগা মানুষের এটাও সহ্য করতে হচ্ছে। এদিকে পলি বেগম তো ভালোই আছেন। তার কথা ভাবলে এশার মন আরও বিষিয়ে যায়। এই মহিলা ছেলের বউদের সঙ্গে দাসীবান্দির মতো আচরণ করে, সবার উপরে কর্তৃত্ব ফলানোর ভয়াবহ রকমের অসুখ তার। তার চেয়ে নাদিম ও সুবর্ণার সংসারও ভালোই ছিল। আজ এশা তার মুখের উপর ওভাবে বেরিয়ে এসেছে, তার জন্য কি শাস্তি হবে ওর কে জানে। এমনও তো হতে পারে তিনি আর ওকে এই বাড়িতে ঢুকতেই দিল না। এরপর কোথায় যাবে? আরে কাঁদছিস কেন? কিছুক্ষণের মধ্যে তোর মায়ের জ্ঞান ফিরবে। মেজমামা এশাকে কান্না থামাতে বললেন, কিন্তু ওর কান্না থামলো না। ও শুধু মিনারা বেগমের জন্য কাঁদছে। মিনারা বেগম জ্ঞান ফিরছে। চোখ মেলে তিনি এশাকে দেখে মাথার আঘাতের কথা ভুলে গেল। বেড ছেড়ে উঠে ওকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু শক্তি কুলালো না। এশা তার হাত ধরে বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি এখানে আছি। এশার স্লান দৃষ্টি, বিমর্ষ চেহারা, প্রায় অবচেতন অবস্থা মিনারা বেগমের মনে ডাক দিল। ওই বড়লোক বাড়িতে বোধহয় তার মেয়েটা ভালো নেই। পলি বেগম শেষ কবে এত মাথা গরম হয়েছে তার মনে নেই। এ বাড়িতে এর আগে কেউ তার কথার এভাবে অমান্য করার সাহস করেনি। তাই এমন আক্কেল গুরুম আগে কখনো হয়নি। ফয়সাল আর রাহাত, পলি বেগমের বড় 2 ছেলে, বিরক্ত মুখে পলি বেগমের একটু তফাতে বসে আছে। মারুফা আর শম্পা যার যার রুমে। এশার কাণ্ডে ওদের চোখ কপালে। ফয়সাল গম্ভীর স্বরে পলি বেগমকে উদ্দেশ্য করে বলল, ফুয়াদের বউ কাল এসে আজই এমন কাণ্ড শুরু করছে। মারুফা আর শম্পার তো কখনো এমন করার সাহস হয় না। রাহাত বিদ্রুপ করে বলল, এখন আপনার নিয়মকানুন কোথায়? এভাবে যদি চলতে থাকে তাহলে মারুফা আর শম্পা নিজেদের খেয়াল খুশি মতো চলতে শুরু করবে, তখন আমাদের বলতে আসবেন না।
ক্রোধে পলি বেগম দাঁতে দাঁত লেগে যায়। শুধু এশার কারণে তার ছেলেরা তাকে এ ধরনের কথা বলার সাহস করেছে। ওই মেয়েটা তার বাড়ির শৃঙ্খলা নষ্ট করছে। এরকম হতে থাকলে বাড়ির বাকি সদস্যরা তার কথার বাইরে চলার সাহস করবে। তার বাপের টাকার এই বাড়ির তার কর্তৃত্ব বিনাশ হবে। বাড়ির সকলে তার অনুমতি ছাড়াই যার যেমন খুশি চলছে। এই দৃশ্য কল্পনা করতে পলি বেগমের মাথায় চক্কর দিল। এটা তিনি কখনোই হতে দিবেন না। ফয়সাল বলল, ফুয়াদ 4 লাখ টাকার লোকসান করেছে, সেটা নিয়ে কোনো টু শব্দ নেই। ফুয়াদের বউ যা খুশি তাই করছে। এরকম যদি আমরা করতাম বাড়িতে আগুন জ্বলতো। আপনি বরাবর দুই চোখ করছেন মা। রাহাত বলল, 4 লাখ টাকার লোকসান হয়েছে নাকি সরিয়েছে তাকে জানে। আবার 2 দিনের জন্য সে লাপাত্তা। ও যদি এভাবে নিজের মর্জি মতো চলতে পারে, আমরা কেন পারবো না? পলি বেগম এই পর্যায়ে উচ্চস্বরে চেঁচিয়ে বললেন, তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও। কাকে কি করতে হবে সেটা আমি বুঝবো। নিজেদের মর্জি মতো চলতে চাও তাই না? এই বিশাল সম্পত্তি এক কানাকড়িও পাবে না। ফয়সাল আর রাহাত ওখান থেকে উঠে গেল। পলি বেগম নিজের মাথায় বরফ দিলেন। ওই তোর তুচ্ছ মেয়েটার কারণে তার সংসারে অশান্তি হবে, সেটা তিনি কখনোই হতে দিবেন না। এসার জন্য এ বাড়ির দরজা বন্ধ। পলি বেগম দেখলে কোথায় যাবে। ফুয়াদ অ্যানির সঙ্গে একটা কফি শপে বসে আছে। অ্যানি ওর কলেজে বন্ধু, থাকে দুবাইয়ে। 3 বছর পর দেশে এসেছেন। খুব ভালো বন্ধুত্ব ওদের। এই মেয়েটা ওকে বোঝে, তাই ওর সাথে সময় কাটাতে ফুয়াদের ভালো লাগে। তবে ওদের ভিতর বন্ধুত্ব ছাড়া অন্য কোনো অনুভূতি নেই। অ্যানি কফির মাফকে চুমুক দিতে ফুয়াদকে জিজ্ঞাসা করলো, তোর প্ল্যান কি এখন? বাসায় থাকবি? ব্যবসা বাণিজ্য এসব আমাকে দিয়ে হবে না। আমি কখনো এরকম সাধারণ জীবনযাপন কল্পনা করিনি। সুইডেনের স্কলারশিপটা হাতছাড়াছে, এবার কানাডা বা ইউকেতে যাওয়ার চেষ্টা করব। তোর মা তো তোকে 1 পয়সাও দিবে না, তাছাড়া যাওয়ার অনুমতিও দিবে না। না জানিয়ে গেলে তো অনুমতির দরকার হবে না, টাকা আমি গোছাচ্ছি। তোর বউকে বাড়ি রেখে যাবি? এশার প্রসঙ্গে আসতে ফুয়াদের মুখে বিরক্ত দেখা গেল। ও গোল্লায় যাক, সারাদিন বাংলা সিনেমার দুঃখী নায়িকাদের মতো মুখ করে ঘুরে বেড়ায়। এ ধরনের মেয়ে আমি পছন্দ করি না। তোর ফ্যামিলির সঙ্গে তুইও তো পারিস না। ও কি করবে? পারি না কে বলছে? আমি শুধু টাকার জন্য আটকে আছি। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দরী, গরিব ঘরের মেয়ে তো, তাই সাহস থাকলেও প্রতিবাদ করতে পারে না। বিদেশে যা যা খুশি কর, কিন্তু ওর প্রতি একটু মনোযোগ দে। মেয়েটা তো খারাপ না। ফুয়াদ হতাশ গলায় বলল, চেষ্টা করছি মনোযোগ দেওয়ার, কিন্তু পাচ্ছি না। ওকে একটা থাপ্পড় দিয়েছি, গিল্টি ফিল হচ্ছে এখন। অ্যানি আশ্চর্য হয়ে বলল, ছি, বউয়ের গায়ে হাত তুলিস তুই? তুই তো তাহলে তোর পরিবারের বাকিদের কাতারেই পড়লি। ফুয়াদ অনেকক্ষণ চুপ থেকে বলল, কি করব, কেরিয়ার নিয়ে এত ফ্রাস্ট্রেটেড আমি, মাথা কাজ করে না। কফি শেষ, এর ভিতরে অ্যানির ফোনটা বেজে উঠল। ওর মা ফোন করেছে, তার শরীরটা অসুস্থ, ওকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, নয়তো ফুয়াদের সঙ্গে আরও কিছুক্ষণ থাকতো। অ্যানির ব্যস্ত গলায় বলল, আমি উঠি তাহলে? তুই তো আজ বাসায় ফিরবি না? না, 2 দিনের আমার ফ্ল্যাটে থাকবো। ওকে, দিনের বেলা তোর ফ্ল্যাটে সবাই মিলে আড্ডা দিব যাবো একদিন। অ্যানি বলল। ফুয়াদ একা একা আরও কিছুক্ষণ বসে রইল। মিনারা বেগমকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাবে। তিনি এশাকে বলল, তুই আমার সঙ্গে ভাইজানের বাসায় চল। এসব মায়ের সঙ্গে 2-1টা দিন থাকতে চাচ্ছে, কিন্তু কিভাবে থাকবে? মেজমামা ওকে একবারও সাধলো না, উল্টে বলল, তুই চিন্তা করিস না, জামাইকে ফোন করে আসতে বল, তুই বাসায় চলে যা। এরকম বলার পরও কি করে কারো বাসায় যাওয়া যায়? মেজমামা নিরুপায়। এশা শুনেছে মিনারা বেগমের থাকায় মামি বাড়তি ঝামেলা মনে করেছেন। এখন যদি গিয়ে ঝামেলা আর একটু বাড়ায় তাহলে আবার কি বলে ফেলেন। এই ভয়ে মামা ওকে সাধছে না। ভাইয়ের সঙ্গে মিনারা বেগম বাসার উদ্দেশ্যে রওনা হলেন। মেয়ের জন্য তার পরাণ কাঁদছে। তিনি বারবার চোখ মুছলেন। তার যে কেন এত দুর্ভাগ্য হলো। এশা তাদের বলল, তোমাদের জামাই আমাকে একটু পরে নিতে আসবে, তোমরা যাও, আমি তার সঙ্গে যাব। তারা চলে গেল। এশা অসহায়ের মতো হাসপাতালের সামনে দাঁড়িয়ে রইল। ফুয়াদের সঙ্গে তো ওর কোনো যোগাযোগ নেই। ওদিকে পলি বেগমের অবাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে আসায় এখন বাসায় ফিরতেও ভয় করছে। কি করবে এখনও? কোথায় যাবে? এশা হাসপাতালের সামনে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে। বাসায় ফিরবে বলে মনস্থির করলে পলি বেগমের ভয়ঙ্কর চেহারা ভেসে ওঠে। সেই ভয়ে আতঙ্ক কাটিয়ে তার সামনে পা ফেলার সাহস হয় না। এদিকে ফুয়াদও বাসায় নেই। সে কোন মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে? এর চেয়ে সোজা মামা না সাধলেও তার বাসায় যাওয়াই ভালো ছিল, কিন্তু এখন যেন বিব্রত বোধ হচ্ছে। তাছাড়া ও তো এভাবে গেলে মিনারা বেগম দুশ্চিন্তায় পড়বে। এমনিতে তিনি অসুস্থ, শ্বশুরবাড়িতেও ভালো নেই, এ কথা তো মিনারা বেগমকে জানায়নি। মানুষটা সারা জীবন চেয়েছে এসার ভালো পরিবারে বিয়ে হতে। ও রাজরানীর মতো থাকবে। ফুয়াদের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি ভেবেছিলেন সত্যি তার মেয়ের জীবনে রাজপুত্র এসেছে। নিজে ভাইয়ের বাসায় উটকো ঝামলার মতো থাকলেও তার মেয়ে ভালো আছে, এই ভেবে আনন্দ পান। এশা তার সেই আনন্দ নষ্ট করতে চাইছে না। শেষমেশ এশা ফেরার সময় সাহস সঞ্চয় করতে না পেরে সিদ্ধান্ত নিল নাদিমের বাসায় যাবে আপাতত। এরপর কি হবে জানে না, কিন্তু এই মুহূর্তে পলি বেগমের মুখোমুখি হওয়ার চেয়ে এটা সহজ মনে হচ্ছে। নাদিমের বাসা এখান থেকে কাছেই। ও সুবর্ণার পছন্দের
এক বাক্স আইসক্রিম কিনে রিকশায় চেপে বসলো। ওর এখন গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। দরজা খুলে অনাকাঙ্ক্ষিতভাবে এশাকে দেখে অবাক হলো সুবর্ণা। আল্লাহ, বড়লোকের বউ আমার বাসায় এসেছে। এশা কোনো প্রতিউত্তর না করে জোর করে একটু হেসে ভিতরে ঢুকলো। সুবর্ণা আবার বলল, বড়লোকের বউ শুধু আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে? আসার কোনো প্ল্যান ছিল না ভাবি, এখানে একটা কাজে আসছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই। ভালো করেছো, কিন্তু আজ যেতে পারবে না। ফুয়াদকে ফোন করে আসতে বলো, সে তো ব্যবসার কাছে অনেক ব্যস্ত। এসা ভেবেছিল সুবর্ণা ওকে দেখে বিরক্ত হবে। মনে মনে হয়েছে কি না জানে না, তবে তার চেহারায় উৎফুল্ল দেখাচ্ছে। এসা একটু স্বস্তি পেল। আমি তাহলে তোমার জন্য রান্না বসালাম, আজ কিছুতেই যেতে পারবে না। সুবর্ণা না সাধলেও এসা থাকতো সে দেশে, সেটা তো তার জন্য প্রত্যাশার অতিরিক্ত। ওর সাথে এত ভালো আচরণ আগে কখনো করেনি সুবর্ণা। যতই শত্রুতা থাক, মানুষ দূরে গেলে নাকি মায়া বাড়ে। সুবর্ণার কি মায়া বেড়েছে, নাকি ও ধনী পরিবারে বিয়ে হয়েছে বলে খাতির করেছে? কই, মিনারা বেগমের প্রতি তো সুবর্ণার কোনো মায়া হয়নি। সুবর্ণা এশার জন্য খুব আগ্রহ করে রান্না বসালো। এশা ফ্রেশ হয়ে অনেক দিন পর নিজের চিরচেনা রুমটাতে ঢুকলো। এটাকে কি নিজের রুম বলা সাজে? তবুও কেন জানি বলতে ইচ্ছা করছে। রুমের দেওয়ালে এখনও তার মিনারা বেগমের একটা ছবি টাঙানো। এসব বুকের ভিতরে হাহাকারও করে উঠল। মনে হয় এটাই ওর বাপের বাড়ি। এই জৌলুসীন সাদামাটা রুমটাই ওর এত প্রিয়। রুমটাতে ভালো কোনো ফার্নিচার নেই। এশা নিজের পরিচিত বিছানায় শুয়ে একটু আরাম করে শুয়ে চোখ বুঝলো। এই বাসায় না হয় একদিন থাকলো, তারপর কি হবে এসা ভেবে পেল না। আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন, এই বলে ও নিজের মনকে প্রবোধ করলো। এসা একটু ঘুমিয়ে পড়েছিল, এর ভিতর ওর ফোন বাজছে। ফুয়াদ ফোন করেছে। সে তো বলেছিল তার ফোন 2 দিন বন্ধ থাকবে। যে মানুষটা ওকে চর মেরেছে, অন্য আরেকটাকে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ফোন কেন ও এত ব্যগ্র হয়ে ধরলো কে জানে। এসব কোথায় তুমি? ও আস্তে করে বলল, নাদিম ভাইয়ের বাসায়। এরপর ফুয়াদ আর কিছু না বলে লাইনটা কেটে দিল। শুধু এইটুকু জিজ্ঞাসা করার জন্য সে ফোন করেছে। বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। ফুয়াদ ঠিক করেছে 2 দিন পর বাসায় ফিরবে, কিন্তু একদিন পার হতেই হঠাৎ বাসায় ফিরতে ইচ্ছে করলো। এমন ইচ্ছে আগে কখনো হয়নি। ও বাসায় ফিরে দেখলো পলি বেগমের লঙ্কা কাণ্ড করেছেন এশার কাণ্ড নিয়ে। ফুয়াদ শুনে খুশি হলেও মুখে প্রকাশ করলো না। যাক, মেয়েটার শরীরে একটু সাহস আছে। ফুয়াদ ফোন করে কিছুক্ষণ পর এশার রুমের বাইরে ফুয়াদের গলা শুনতে পেল। প্রথমে ভাবলো মনের ভুল, সে এখানে আসবে কী করতে। এর ভিতরে সুবর্ণার রুমের দরজার সামনে দাঁড়িয়ে এশাকে বলল, ফুয়াদ এসেছে আর তুমি রুমে বসে এসছো। এশা বিস্মিত মুখে রুম থেকে বের হলো। ফুয়াদ সোফায় বসে আছে। সুবর্ণা বলল, তোমরা থাকো আমার রান্না চুলোয়। ফুয়াদ এসে ভালো করেছে, দুজনে আজ থেকেই যাবে। এসা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। সুবর্ণার এরকম একটু ভালো আচরণ যদি মিনারা বেগমের সাথে করতো, তাহলে তাকে অন্যের বাড়িতে পড়ে থাকতে হতো না। সুবর্ণা রান্নাঘরে যাওয়ার পর ফুয়াদ এশাকে জিজ্ঞাসা করলো, বাসায় না গিয়ে এখানে আসছো কেন? এশা সহজভাবে উত্তর দিলেও ভয় করছে যেতে। ফুয়াদ হেসে বলল, এত ভয় পাওয়ার কী আছে? মানুষ কি মানুষকে গিলে খেয়ে ফেলতে পারে? বড়জোর চিৎকার চেঁচামেচি করবে, গায়ে হাত তুলতে পারে? ফুয়াদ এবার কিছুক্ষণ চুপ থেকে এশার হাত ধরে বলল, দুঃখিত, তোমাকে চর মেরেছি। আমি মাঝে মাঝে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। এখন কী যে করে বসি। এশা রাগ অভিমান কোনো কিছুই না করে বলল, ফ্রাস্ট্রেটেড হয়ে তো অন্য কাউকে চট দেননি, আমাকে দিয়েছেন, কারণ আপনি জানেন আমাকে চট দিলে কিছু হবে না। দুঃখিত, এখন আমার সঙ্গে চলো। অবশ্যই যাব। যাদের অর্থবিত্ত নাই, তাদের আত্মসম্মান নেই, চট দিলেও যেতে হবে। অন্য মেয়েকে নিয়ে বাইক করে ঘুরে বেড়াইলেও যেতে হবে। ফুয়াদ ভুরু কুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কে বাইক করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়? আমাকে বললে? এসা উত্তর দিল না। ফুয়াদ এনিকে নিয়ে ঘুরছিল, এসা কি সেটা দেখতে পেয়েছে? এনি তো ওর বন্ধু। কি হলো, কথা বলছো না কেন? এসা এবারও কিছু না বলে ওখান থেকে উঠে আসলো। সুবর্ণা একা একা রান্না করছে, তাকে সহযোগিতা করা উচিত। নিশ্চয় সে এতক্ষণ একা কাজ করতে করতে ওকে মনে মনে ভয়াবহ বকাঝকা করছে। সুবর্ণা ওদের যত্ন আত্তি করে খাওয়ালো। নাদিম বাসায় নেই, সে অফিসের কাজে ঢাকার বাইরে গেছে। খাওয়া শেষে ফুয়াদ বলল, আমরা আজ থাকতে পারবো না, অন্যদিন আসবো, জরুরি কাজ আছে একটু। এই বলে ওরা নাদিমের বাসা থেকে বের হয়ে গেল। গেটের সামনে এসে এদের দাঁড়িয়ে বলল, বাসায় ফিরতে আমার সত্যিই ভীষণ ভয় করছে। ফুয়াদ বাইক নিয়ে এসেছে, সে বাইক স্টার্ট দিয়ে বলল, ভয় পেতে হবে না, তুমি বাইকে ওঠো, আমরা বাসায় যাব না। তাহলে কোথায় যাবে? ফুয়াদ এই প্রশ্নের উত্তর দিল না। এসা ফের জিজ্ঞাসা না করে বাইকে উঠে বসলো। এখন ওর স্মৃতিতে একটা দৃশ্য ভাসছে, ফুয়াদ এই বাইকে করে অন্য আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি খুব স্পিডে বাইক চালাই, ভালো করে ধরে বসো। এসে একদম জড়সড়ো হয়ে ফুয়াদকে না ধরে বসেছিল। ফুয়াদ বলার পরে ধরে বসলো, কিন্তু সে খুব বেশি গতিতে বাইক চালাচ্ছে না, শুধু শুধু মিথ্যে বলছে। বাইক একটা বাসার সামনে থামালো। ফুয়াদ ওকে কোথায় নিয়ে এসেছে? এসে আশেপাশে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আমরা এখানে এসেছি কেন?
এখানে আমরা আজকে থাকবো, আসো আমার সাথে। এটা কার বাসা? এত প্রশ্ন করো না তো, আমার সাথে আসো। এসে একটু সংশয় নিয়ে আশেপাশে তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ফুয়াদ ওর আগে আগে, সে পিছনে তাকিয়ে বলল, লিফট নষ্ট হয়েছে গতকাল, সিঁড়ি বেয়ে উঠতে তোমার কষ্ট হচ্ছে, 8তলায় উঠতে হবে। এসা মাথা নাড়িয়ে না বলল। ফুয়াদ 8তলায় একটা ফ্ল্যাটে দরজা খুলে এশাকে বলল, আসো, এটা আমার বাসা। বোকার মতো তাকিয়ে রইল। ফুয়াদ দরজা ঠেলে অভ্যস্ত ভঙ্গিতে ভিতরে ঢুকে আলো জ্বালিয়ে এলো। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে, এশাকে ভিতরে না ঢুকে বোকা বোকা চেহারায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফুয়াদ আবারও দরজার কাছে এগিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছে কেন, আসো। বাসায় ঢুকতে এশার চোখ পড়ে গেল একটি লিভিং রুমে। রুমটার মাঝ বরাবর মাদুর বিছানো, এক কোণে দুটো লবি চেয়ার আর সেন্টারে টেবিল বসানো, দুই কোণে দুইটি কাঠের ফুলের স্ট্যান্ড, অন্তত রুচিশীল কায়দায় সাজানো। এরপর একটা বেডরুম দেখতে পেল, সিমসাম গোছানো। রুমে আসবাবপত্র বলতে একটি খাট, একটি বেড সাইড টেবিল, সেটির উপর রাখা ল্যাম্প, বড় একটা আয়না ও বিন ব্যাগ রয়েছে। এশার একটু চোখ ঘুরিয়ে ছোট্ট একটা রান্নাঘর দেখতে পেল, তবে সেখানে একটু রান্নাবান্না হয় না বললেই বোঝা যায়। এশা বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলো, এটা কার বাসা? ফুয়াদ স্বাভাবিকভাবে বলল, আমার। টাকায় কেনা নয়, ভাড়ায়। গতকাল থেকে টানা কয়েক ঘন্টা বাইক চালিয়ে ফুয়াদ ঢাকার বাইরে গিয়েছে বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে। তার উপর সমস্ত রাত আড্ডা দিয়ে কাটিয়েছে। ও ক্লান্ত শরীরে চেয়ারে বসে চোখ বুজে। এসব বিচলিত। ফুয়াদের আলাদা ফ্ল্যাট রয়েছে, এটি কি স্বাভাবিক ব্যাপার? ফুয়াদকেও স্বাভাবিকভাবে ব্যাপারটা প্রকাশ করছে। আলাদা ফ্ল্যাট কেন নিয়েছেন? ফুয়াদ চোখ মেলে এশার দিকে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নেই। আমি ছোটোবেলা থেকেই স্বাধীনচেতা। বাড়িতে পর্যাপ্ত স্বাধীনতা পাইনি বলে ভার্সিটি লাইফ থেকে নিজের জন্য বাইরে একটা থাকার জায়গা রাখতাম। এই যেমন ধরো, বন্ধুদের মেসে একটা সিট রেখে দিতাম, মাঝে মাঝে গিয়ে নিজের মতো করে একটু সময় কাটাতাম। এই বাসাটা সেরকম, নাথিং এলস। এসা কিছু বলল না, ও মনে মনে খুব বিস্মিত হয়েছে। ফুয়াদ আবার ওর দিকে তাকিয়ে বলল, আরে অন্য কোনো ব্যাপার না, মেয়েটা নিয়ে থাকি না এখানে। সেরকম হলে তোমাকে নিয়ে আসতাম না। আমি বলিনি মেয়ে নিয়ে থাকেন এখানে। তোমাদের মেয়েদের মাথায় প্রথমে এসব চিন্তা আসে, সেটি আবার বলতে হবে নাকি? অ্যানিকে আমার বাইকে দেখে গার্লফ্রেন্ড ভাবতে হলো? বন্ধু হতে পারে, সেটা ভাবনি কেন? এরকম বন্ধু আমার কখনো ছিল না, তাই ভাবতে পারিনি। এসা আস্তে করে বলল। ফুয়াদের কানে গেল, আমি সিগারেট ধরাবো, যাও সবার রুমে গিয়ে বিশ্রাম নাও। তার আগে খাটের নিচ থেকে আমার অ্যাস্ট্রেটা একটু দিয়ে যাও। এসে অ্যাস্ট্রে নিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনার এই ফ্ল্যাটের কথা বাসার কেউ জানে? ফুয়াদ সিগারেট ধরে উত্তর দিল, না, পলি বেগম জানলে আমাকে ক্রস ফায়ার করবে। এসা রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। বহুদিন পর যেন একটি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। সুবর্ণা কিংবা পলি বেগমের কারো ভয়ে তটস্থ হয়ে থাকতে হচ্ছে না। রুমের খোলা দরজা দিয়ে এসে একটু উকি দিয়ে লিভিং রুমের দিকে। ফুয়াদ এখনও চেয়ারে বসে 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে আরাম করে ফুকোচ্ছে। একটা হালকা সবুজ রঙের শার্ট তার পরনে, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো। এসব মনে মনে ভিতরে নতুন করে একটা রঙিন প্রজাপতি ডানা মেলল। দেখতে শুনতে চলন বলনে এমন সুদর্শন পুরুষের প্রেমে পড়তে ইচ্ছে হয় ওর খুব। ইস, একটা চমৎকার মানুষ যদি ওকে একটু ভালোবাসতো, তাহলে বোধহয় ওর কোনো দুঃখই থাকতো না। ফুয়াদ সিগারেট শেষ করে চেয়ার ছেড়ে উঠে শোবার রুমের দিকে পা বাড়ায়। এসা দ্রুত উকি দেওয়া বন্ধ করে শুয়ে পড়ে। ফুয়াদ এসে জিজ্ঞাসা করে, এসা ঘুমিয়েছ? ও ফুয়াদের দিকে তাকিয়ে বলল, চোখ বুজে আছে, মাথা ব্যথা করছে। ফুয়াদ কোথা থেকে যেন একটা পেন রিলিফ মলম বের করে এশার মাথার কাছে বসলো। এরপর সেটি কপালে লাগিয়ে 2 আঙ্গুল দিয়ে মালিশ করে দিতে লাগলো। এশার এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। সামান্য এইটুকু যত্নে যেন জীবন সমস্ত কষ্ট ভুলে গেল। কি আশ্চর্য ব্যাপার, একটু ভালোবাসার যত্নে এত কাঙালো। আগের চেয়ে ভালো লাগছে। ফুয়াদ জানতে চাইল। এশা বলল, এই মুহূর্তে ওর সবাই ভালো লাগছে, ফুয়াদের শরীর থেকে আসা সিগারেটের গন্ধটাও। রাতে কি খাবে? তোমার পছন্দের মাংস আর ভাত নাকি অন্য কিছু? এখানে কি রান্না করার কিছু আছে? তুমি রান্না করবে? আমি বাইরে থেকে আনবো ভাবছি। এসা উঠে বসে বলল, আপনি কি খেতে পছন্দ করেন বলুন, আমি রান্না করে দিচ্ছি। আমার পছন্দের রান্না করতে হবে না, আমি আমার পছন্দের মতো বাইরের সব সময় খাই। তুমি তো বাড়িতেও সেটা পারো না। এসব মনে মনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আসলেই পারে না। পলি বেগমের অনুমতি দরকার। অনুমতি মিললে শুধু নিজে একা না, কিছু রেঁধে খাওয়াও যায় না, সকলের জন্য রাঁধতে হয়, মহা ঝামেলার ব্যাপার। ফুয়াদ কাকে যেন ফোন করে রান্নার জন্য যা যা দরকার আনার ফরমাইশ দিল। এসব বিছানা ছেড়ে নেমে ব্যালকনি গেল। ছোট্ট একটা ব্যালকনি, পুরনো জুড়ে ফুলের টব রাখা, কিন্তু অধিকাংশ গাছ শুকিয়ে গেছে। ফুয়াদ বলল, এখানে তো মাঝে মাঝে আসি, গাছগুলোতে পানি দেওয়াই হয় না, এই জন্য শুকিয়ে গেছে। আপনার বাসাটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এরপর ফুয়াদ বলল, বাসায় যে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়ে এসেছো, সেটা কি তোমার মাথায় আছে? সামলাবে কিভাবে?
এখানে এসে অমন ভয়াবহ ব্যাপার কীভাবে যে বেমালুম ভুলে গেল। এখন মনে পড়তে আবার ভয় করছে। জানি না মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি কিভাবে না গিয়ে থাকি। এক কাজ করো, কাল মাথায় ব্যান্ডেজ করে বাসায় যাও, গিয়ে বলো যে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছো, এছাড়া রেহাই পাবে না। মাথায় আর একটা আঘাত করে স্মৃতি ফিরিয়ে আনবো। ফুয়াদ হাসলো। এর ভিতরে কলিং বেল বেজে উঠল। খলিল চাচা বাজার নিয়ে এসেছে বোধহয়। তিনি এই বাসার দারোয়ান। ফুয়াদ এশাকে রান্নাঘরে সব কিছু দেখিয়ে দিল। এশা আবার জিজ্ঞাসা করলো, আপনার জন্য কি রান্না করবো, আপনি কি খেতে চান? এই মুহূর্তে তোমাকে একটা চুমু ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না। এশা একটু লজ্জা পেল। ওর একটা ভিন্ন লাগা অনুভূতি। এর আগে কেবল শরীর টানেই ওকে কাছে নিয়েছে, আজ জন্য প্রেমের আবেদন। থাক এখন রাতে, আমি এখনই একটু বের হব, আমার বন্ধুরা অপেক্ষা করছে। এসা তীব্র আশাহত হলো। ওর মন খারাপ হয়েছে। ও ফুয়াদের সঙ্গ উপভোগ করছিল। ও জোর গলায় বলতে ইচ্ছে করছে, আপনি কোথাও যেতে পারবেন না এখন, কিন্তু সেটা কীরকম একটু অনধিকার চর্চা মনে হচ্ছে। অধিকার খাটানোর মতো জোর পেল না। ফুয়াদ গায়ের শার্টটা বদলে নিল। এরপর রান্নাঘরে এশার কাছে এসে বলল, আমার প্রতি বেশি ভালোবাসা মায়াটান করো না। হঠাৎ যে কোনো মুহূর্তে শুনবে আমি দেশের বাইরে চলে গেছি, কত বছর পর ফিরবো জানি না। এসব বিমূঢ় হয়ে তাকালো। ফুয়াদ হঠাৎ করে ঠোঁটজোড়া একটা চুমু খেয়ে বাসা থেকে বেরিয়ে গেল। চলে যাওয়ার পর এসা দীর্ঘ সময় ধরে বিমর্ষ মুখে বসে রইল। ভালোবাসা মায়াটান কোনো কিছু না করলে হঠাৎ করে সে এশাকে রেখে নিজের মর্জি মতো দেশের বাইরে চলে যেতে পারে? বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তার কাছে এত তুচ্ছ অবজ্ঞার? তাহলে শুধু শুধু বিয়েটা করেছেন কেন? সত্যি যদি ফুয়াদের এরকম পরিকল্পনা করে রাখে, তাহলে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর কারো প্রতি মায়াটা কি বলে বলে হয়? ব্যাপারটা কি এমন যে হতে বললেই হবে আর নিষেধ করলে হবে না? বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে আপনা আপনি ভালোবাসা মায়াটান হয়ে যায়। ফুয়াদের হয়তো হয়নি, কারণ সে বিয়েটা মন থেকে করেনি, কিন্তু এসার তো হয়েছে। ও তো ফুয়াদের ভালোবাসা প্রত্যাশী। মাছ মাংস ধুয়ে রান্না করার জন্য প্রস্তুত করে রাখা, কিন্তু এই মুহূর্তে আর রান্না করতে ইচ্ছে করছে না এসার। ও একবার মনস্থির করলো রান্না করবে না, পরে আবার ভাবলো ফুয়াদ এসে খাবার না পেলে ব্যাপারটা ভালো দেখাবে না। এসা রান্না করলো গরুর মাংস, বাসমতি চালের ভাত, বড় কাতলা মাছ আর সালাদ। ফুয়াদ রান্নার জন্য আরও কিছু আনতে চেয়েছিল, এশার নিষেধ করেছিল। দুইজন মানুষের জন্য এত আয়োজন কী দরকার? কাতলা মাছ রান্না করার সময় এশার বুকের ভিতর হু হু করে উঠল। মিনারা বেগম বড় কাতলা মাছ পছন্দ করে। মেজমামার বাসার কি হালে যে আছে মানুষটা। এশার তো সারা জীবনে একটাই ইচ্ছে ছিল, লেখাপড়া করে একটা চাকরি নিয়ে মাকে ভালো রাখবে। এর চেয়ে বড় কোনো স্বপ্ন দেখেনি। ওর এই ছোট্ট স্বপ্নটা বড় অনিশ্চয়তার মধ্যে আছে। রান্নাবান্না শেষ করে এসব ফ্রেশ হয়ে নেই। এই মুহূর্তে হাতের কাছে শাড়ি গহনায় কিছুই থাকলে সেগুলো পরে সেজেগুজে ফুয়াদের জন্য অপেক্ষা করত। ফুয়াদ এই সম্পর্কটা নিয়ে যতই উদাসীন হোক, কিন্তু এশার মন চাচ্ছে, মনে চাওয়া ব্যাপারটা তেমন কোনো যুক্তিতে খাটে না। 11টার কাছাকাছি বাজে, ফুয়াদ এখনও ফিরেনি। একবার ফোন দিয়ে দেখব কি না এশা চিন্তা করলো। পরে আবার কি ভেবে দিল না, সংকোচ হলো। বন্ধুদের সাথে আছে, ফোন দিয়ে বিরক্ত করবে, হয়তো দেরি করে ফিরবে। আড্ডা শেষ করে ফুয়াদ একটা সিগারেট ধরলো। সিগারেটটা শেষ করে বাইকে উঠবে বাসার উদ্দেশ্যে, কিন্তু এমন সময় নাফিস সবাইকে বলল, চল আমরা মাওঘাটে গিয়ে ইলিশ খেয়ে আসি। অন্যদিন হলে ফুয়াদ সবার আগে সম্মতি দিত, কিন্তু আজ মাথায় একটু এসার চিন্তা আসলো। মেয়েটা নতুন জায়গায় সম্পূর্ণ একা, নিশ্চয় ওর জন্য অপেক্ষা করছে। ফুয়াদ প্রথমে বলল, তোরা যা, আমি যাব না, কিন্তু সবাই মিলে ওকে এমনভাবে চেপে ধরলো, যাবি না মানে? কেন যাবি না? বউয়ের জন্য বাসায় ফিরতে হবে, এটা বন্ধু সমাজে বলে। নিজের পৌরসত্ব কমাতে চাইলেও না ফুয়াদ, এছাড়া অন্য কোনো কারণ ধোপে টিকলো না। শেষমেশ ওকে যেতেই হলো। অপেক্ষা করতে করতে 12টা। এশা এবার ফোন করলো ফুয়াদকে। বাইকের গতি কমিয়ে ফুয়াদ ফোন ধরলো। এশা কিছু বলার আগে সে বলল, আমি মাওয়ায় যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। বাসায় হাই সিকিউরিটি, কোনো সমস্যা হবে না, ভয় পেও না। এসব মন খারাপ চাপিয়ে আস্তে করে বলল, ঠিক আছে। রান্না শেষ, খলিল চাচা সজাগ থাকলে তাকে খাবার দিও। তাকে এখন আমি কোথায় পাবো? আছে গেটে, ফোন নাম্বার দিচ্ছি, তোমাকে মেসেজ করে। আচ্ছা। এসা একটু থেমে জিজ্ঞাসা করলো, আপনি সারা রাত বাইরে থাকবেন? শেষ রাতের দিকে ফিরবো, তুমি দরজা আটকে ঘুমিয়ে পড়ো। আপনি তাহলে বাসায় ঢুকবেন কীভাবে? পারবো ঢুকতে। এই বলে ফুয়াদ ফোন রেখে দিল। ওর বন্ধুরা বেশ দূরে চলে গেছে। ও বেপরোয়া গতিতে ছুটে ওদের ধরার চেষ্টা করলো। এসা ঝিম ধরে খাবার টেবিলে বসে রইল। ওকে নতুন একটা বাসায় একা রেখে সে মাওয়া যাচ্ছে, আর সেটা ওকে ফোন দিয়ে জানানোর জন্য সামান্য গুরুত্বপূর্ণ মনে করলো না। উল্টে এর ফোন করে জানতে হলো। একা বাসায় ওর ভয় করছে না, কিন্তু এত আগ্রহ করে রান্না করলো। এরপর ফুয়াদের সঙ্গে খাবে বলে খাবার বেড়ে বসেছিল। এসবের কিছুর যেন দামই নেই।
তার গলায় সামান্য অনুশোচনা নেই। এসা খলিল চাচাকে ফোন করে ডেকে খাবার দিল। এরপর বিষণ্ণ মুখে নিজে খেয়ে নিল। খাওয়া শেষ করে পুরো বাসাটা ভালো করে একবার পর্যবেক্ষণ করে নিল। এখানে কোনো মেয়ে মানুষের যাতায়াত আছে কি না ধরার চেষ্টা করলো। না, সেরকম কিছুই পেল না। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে এসা বিছানায় শুয়ে চোখ বুঝল। কিন্তু ওর মাথায় কেবল ফুয়াদের চিন্তায় আসছে। মানুষটার প্রতি ও এত আকর্ষণ বোধ করছে কেন? সে তো বলেই দিয়েছে তার প্রতি মায়াটায়া না করতে। ফুয়াদ শেষ রাতের দিকে বাসায় ফিরল। রুমের আলো জ্বালালো। এসা আলো না নিভিয়েই ঘুমিয়ে পড়ছিল। উজ্জ্বল লাইটের আলোতে ওর ঘুমন্ত চেহারা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ফুয়াদ এক নজর সেদিকে তাকিয়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হতে এশার পরনে গাঢ় সবুজ সালোয়ার কামিজ, ওড়নাটা বালিশের পাশে রাখা, বুকের কাছটা অনেকটা উন্মুক্ত, সালোয়ার গুটিয়ে উপরে উঠে ধবধবে ফর্সা পা বের হয়ে আসে। লম্বা চুলগুলো বিছানায় জুড়ে ছড়ানো। অন্তত রূপসী চিন্তাকর্ষক কোনো অপ্সরা ঘুমিয়ে আছে যেন। এই মেয়েটাকে হঠাৎ এত সুন্দর আকর্ষণীয় লাগছে কেন? নাকি আগে লাগতো কিন্তু খেয়াল করিনি। ফুয়াদ ওর মাথার কাছে বসে অনেকক্ষণ তাকিয়ে থাকে গভীর মনোযোগে। ওর মুখে পড়া চুলগুলো সরিয়ে দেয়। অনেকক্ষণ বসে থাকার পর লাইট বন্ধ করে এশার পাশে শুয়ে পড়ে ফুয়াদ। মিষ্টি একটা ঘ্রাণ আসছে। এতদিন আসতো নিশ্চয়। ও সেভাবে খেয়াল করার চেষ্টা করেনি। ফুয়াদ আস্তে আস্তে এশার চুলে নাক ডুবলো, কিন্তু ব্যবহার করেও চুলে চমৎকার ঘ্রান্ত। ও এবার এশাকে নিজের ডান বাহুতে টেনে নেয়। মেয়েটার ঘুমে খুব ভার। এই রাতে ঘুম ভাঙিয়ে ওকে বিরক্ত করতে চাইল না। ফুয়াদ নিজের বাহুডোর এশাকে গভীরভাবে আবদ্ধ করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা এশার অনুভব হলো কেউ ওকে অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরছে। ও নড়তে পারছে না। হকচকিত হয়ে চোখ খুলে ফুয়াদের আলিঙ্গনে নিজেকে আবিষ্কার করলো। ও আরও বিস্মিত হলো এই লোকটা এভাবে ওকে নিজের বাহুডোরে আটকে রেখেছে। এশার নড়াচড়ায় ফুয়াদের ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে চোখ খুলে ঘুম জড়ানো গলায় বলল, নড়ো না, চুপ শুয়ে থাকো এভাবে। অগত্যা এশাকে ওভাবেই শুয়ে থাকতে হলো। ফুয়াদের এত ভীষণ কাছেও ওর শ্বাস ভারী হয়ে আসছে, হৃদস্পন্দন বাড়ে। ও পালকহীনভাবে তাকিয়ে আছে। ফুয়াদকে মুগ্ধ চোখে দেখে। ফুয়াদের প্রেমে পড়ে। তার প্রতি সেই নিষিদ্ধ ভালোবাসা, মায়াটান অনুভব করে। এশা ফুয়াদের বুকে মুখ ডুবালো। ওর মনে তীক্ষ্ণ ধারালো শীতল প্রেম অনুভূতি হয়। গভীর প্রেম জাগে। সেই প্রেমাতুর হৃদয় নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। এশা, দ্রুত ওঠো, দ্রুত বাসায় ফিরতে হবে। মা কয়েকশো বার কল দিয়েছে। ফুয়াদের গলায় অতি ব্যস্ততা। এসে ঘুম থেকে লাফিয়ে ওঠে বলে ফুয়াদ বলল, বাসায় কিছু হয়নি বলে নিখোঁজ হয়ে আছি। কি হবে ভাবতে পারছো? মায়ের ফোনও ধরনি। এশা দ্রুত ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। আমি তোমাকে বাসার সামনে নামিয়ে দেবো, তুমি একাই বাসায় যাবে, আমি পরে যাব, ফুয়াদ বলল। এসা ভীতু গলে জিজ্ঞাসা করলো, বাসায় ফিরে আমি কি বলবো কোথায় ছিলাম? আমাকে নিতে এসেও আপনি ফিরলেন না। তাছাড়া আমি মায়ের অনুমতি ছাড়া বেরিয়ে এসেছি। ফ্ল্যাটের দরজা লক করতে করতে ফুয়াদ বলল, সাহসী হও। আমি সাহসী বুদ্ধিমতী মেয়ে পছন্দ করি। আজ দেখব তোমার বুদ্ধি কতটুকু। তুমি এই পরিস্থিতি কিভাবে সামলাও। এসব মোটেও বোকা না, কিন্তু পলি বেগমের সামনে ওর বুদ্ধি কি কাজে আসবে? সে কি ওর কোনো যুক্তি শুনতে বসে আছে? ফুয়াদ এশাকে বাসার সামনে নামিয়ে দিল। এশার হাত পা ঈষৎ কাঁপছে আতঙ্কে। ফুয়াদ বলল, তুমি থার্ড ইয়ারের বইপত্র কিছু কিনোনি? রুমে তো দেখলাম না। না কিনলে তালিকা দাও, আমি নিয়ে আসবো। এশার গলা শুকিয়ে আছে এই মুহূর্তে। ও বলল, কিছু কিনেছি, বাকিগুলো নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি ভয়ে এরকম করছো কেন? কি আশ্চর্য! বইয়ের নাম এক্ষুনি আমার ফোনে টেক্সট করে দিয়ে ভেতরে যাম। এশা মাথা নাড়িয়ে যন্ত্রের মতো হ্যাঁ বলল কেবল। ফুয়াদ চলে গেল। এই জ্যোৎস্না ধারায় এটা দ্বিতীয় পার্ট। অনেকে রিকোয়েস্ট করছিল দ্বিতীয় পার্ট দেওয়ার জন্য, দিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।